কোটা সংস্কারের সার্বিক বিষয় নিয়ে রাজধানীর গুলশানে আইনমন্ত্রী আনিসুল হকের বাসভবনে ঠিক এই মুহূর্তে সংবাদ সম্মেলন চলছে। আমরা বিটিভি সৌজন্যে সরাসরি সেই সংবাদ সম্মেলনে চলে যাচ্ছি। সচিব, আমি আপনাদেরকে আজকে এই সংবাদ সম্মেলনে আসার জন্য ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে 2018 সালে একটা পরিপত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটা বাতিল করেন। কোটা বাতিল করার পর আমি এই কারণে বলছি যে প্রেক্ষাপটটা সকলেরই জানার দরকার। কোটা বাতিলের পর বীর মুক্তিযোদ্ধাদের কয়েকজন সন্তান হাইকোর্টে একটা রিট পিটিশন করে। সেই রিট পিটিশন শুনানি হওয়ার পরে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ একটা রায় দেয়। সেই রায়ে এই যে 2018 সালের যে কোটা বাতিলের যে পরিপত্র, সেই পরিপত্রকে তারা ইলিগাল ঘোষণা করেন এবং বাতিল করে দেন। 3 দিনের মধ্যে যেহেতু সরকার এই বাতিলের পক্ষে এবং রায়ে যে কোটা বাতিল করা হয়েছে সেটাকে যে আবার পুনর্বহাল করা হলো সেটার বিপক্ষে, সেই জন্য 3 দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করা হয়। আপিল করার আগেই যদিও কোটা বিরোধী আন্দোলনকারীরা হাইকোর্টে যখন মামলা শুনানি হয় কোনো পক্ষভুক্ত হয় নাই, এবং যখন সরকার আপিল করে তখনও তারা পক্ষভুক্ত হয় নাই। তো সেই ক্ষেত্রে যখন এটাকে চেম্বার জাজ আপনার ফুল আপিল বিভাগের ফুল বেঞ্চে পাঠানো হয়, আপিল বিভাগ সেইটাকে শুনবে বলে একটা তারিখ দেয়। ইত্যবসরে কোটা আন্দোলনকারীরা এই আপিল শুনানির আগে একটা পক্ষভুক্ত হন। তারা পক্ষভুক্ত হওয়ার পরে সেই পক্ষভুক্তের দরখাস্তের উপরে যখন শুনানি হয় তখন আপিল বিভাগ একটা আদেশ দেন। সেই আদেশে আপিল বিভাগ অত্যন্ত পরিষ্কারভাবে বলেন যে স্ট্যাটাস কো মেনটেন করতে হবে, আর বলেন যে হাইকোর্ট বিভাগের যে কোটা বাতিল করার কোটা থাকবে না, এই জিনিসটা যে বাতিল করা হয়েছিল আগে, সেইটাকে যে বাতিল হাইকোর্ট বিভাগ বাতিল করেছে সেটা অকার্যকর থাকবে যতদিন পর্যন্ত আপিল বিভাগের এই শুনানি না হবে। তার মানে হচ্ছে সেই দিন থেকে বাংলাদেশে কোনো কোটা ছিল না, এবং তারিখ নির্ধারণ করেন যে অগস্ট মাসের 7 তারিখ 2024 সাল এই মামলার শুনানি হবে। আপনারা দেখেছেন যে একদিকে কোটা বিরোধী আন্দোলনকারীরা যখন এই আন্দোলন চালিয়ে যাচ্ছিল, এর সুযোগ নিয়ে কিছু মহল এই আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করার জন্য সহিংসতা অবলম্বন করেন। এক পর্যায়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা বলেন যে আন্দোলনের পাশাপাশি তারা আলোচনায় বসতে চান। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদেশে বলি যে যখনই তারা বসতে চায় আমরা রাজি আছি, এবং সেই সংবাদ সম্মেলনে আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলি যে কোটা বিরোধী আন্দোলনের যে মামলাটা আপিল বিভাগে আছে, সেই মামলাটা 7 তারিখে শুনানি, এটা এগিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা করব, এবং সেই দিনই বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল তিনি এই মামলাটা এগিয়ে এনে 21শে জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ। আপিল বিভাগ 21শে জুলাই এই মামলার শুনানি করেন এবং একটা সবিস্তারিত রায় দেন। সেইখানে আপিল বিভাগ বাংলাদেশের সংবিধানের 104 অনুচ্ছেদের ক্ষমতা বলে তারা একটা কোটার ব্যাপারে একটা নির্দেশনাও দেন। সেই নির্দেশনায় তারা বলেন যে মেধা ভিত্তিক 93%
5% হচ্ছে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানরা, এবং 1% হচ্ছে প্রতিবন্ধী, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ, এই থার্ড জেন্ডার। এই তারা একটা নির্দেশনা দেন, এবং আমার সাথে যখন এই কোটা বিরোধী আন্দোলনকারীদের নেতৃবৃন্দ আমাদের সাথে, এখানে আমার সাথে আছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের সাথে যখন তারা বৈঠকে বসেন কোটার দাবি পেশ করার জন্য, তখন এবং সেই কোটার দাবি পেশ করার পরে আমি যখন বাইরে এসে আপনাদের সামনে বক্তব্য দেই রাত্রি 2:30টার সময়, তখন আমি বলেছিলাম যে এই কোটার পার্সেন্টেজ সম্বন্ধে যে আলাপ হয়েছে তাতে আপনার একটা সুষ্ঠু সমাধান আসা সম্ভব। এবং আমি 21শে অগস্ট আর 21শে জুলাই যখন সর্বোচ্চ আদালত আপিল বিভাগ যখন রায় দেয়, আমি তখন বলেছিলাম যে এই আমাদের প্রতিক্রিয়া জানানোর সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম আপনাদের প্রশ্নের জবাবে যে এই প্রজ্ঞাপন আপনারা জিজ্ঞেস করেছিলেন এই প্রজ্ঞাপন কবে জারি হবে। আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম মঙ্গলবারে জারি হবে। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমরা আমাদের কথা রেখেছি, এই প্রজ্ঞাপন জারি হয়েছে। এখন আমি আপনাদের কাছে সেই প্রজ্ঞাপনটা উপস্থাপন করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি 1 শাখা। প্রজ্ঞাপনের নাম্বারটা সময়ের জন্য আমি আর বললাম না, তারিখটা বলে দেই, 8ই শ্রাবণ 1431, 23শে জুলাই 2024। বিষয় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত / আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে / কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন। সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে, অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত / আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে / কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হইল। ক, মেধাভিত্তিক 93%। খ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%। গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং ঘ, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। 2, নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। 3, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখার বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিপত্র নম্বর এত সহ পূর্বে জারিকৃত ও এ সংক্রান্ত সকল পরিপত্র / প্রজ্ঞাপন / আদেশ / নির্দেশ / অনুশাসন রহিত করা হইল। তার মানে হচ্ছে যে কোটা বাতিল করার যে পরিপত্রটা 2018 সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হইল। 4, এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে। এই আপনাদের কাছে কপি পৌঁছে যাবে। কপি দিয়ে দিয়েছো? দিয়ে দাও। 1 মিনিট। না, আপনারাও বুঝেন যে আপনাদের জন্য কপি আছে, এইটুকু আমার দরকার। না, প্রশ্ন আমি নিব, আমার কথা শেষ হয়। এর মাধ্যমে
এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে, এবং আপনাদেরকে আমি আরো বলে দিচ্ছি যে এটার গেজেট নোটিফিকেশন প্রায় হয়ে গেছে, আমি এর মাধ্যমে সরকারের থেকে যা যা করণীয় হয়েছে আমি তার সারমর্ম আপনাদের কাছে একটু তুলে ধরছি। এক, আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। আমরা এই একটা কথা ছিল যে আগের যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তের কথা, সেখানে আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি, তিনি কাজ করা শুরু করেছেন। আমি কিছুক্ষণ আগে যে পত্রিকায় দেখেছি যে অবস্থা একটু হলে, শান্ত হলেই তিনি স্পটগুলি ঘুরে দেখবেন। 2, 3, এই যে সহিংসতা হয়েছে এতে সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে। আর 4, আরেকটা কথা ওনার, সেটা হচ্ছে যে এটাও আমরা জানতে পেরেছি যে মামলা ব্যাপারে ওনাদের বক্তব্য আছে। আমি এইটা বলতে পারি যে, এবং আপনাদের মাধ্যমে আই এম ট্রাইং টু রিচ আউট টু দেম, সেটা হচ্ছে যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন, সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। আর আরেকটা শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা, হ্যাঁ এটা তোমার কথাতে জুড়ে দিচ্ছি, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। এই আমার বক্তব্য ছিল। আমার বক্তব্য আপনারা ধৈর্য ধরে শুনেছেন, সেই জন্য ধন্যবাদ। আপনারা যদি প্রশ্ন করতে চান, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাকে এক এক করে জবাব দিতে হবে। ধন্যবাদ। সবচেয়ে বড় দিক কিন্তু প্রাইমারি স্কুল, সেখানে নারী কোটা 60%, সেটাও কি আপনাদের এই ডাইরেকশনে আসবে? আমি একটা কথা বলতে চাই, প্লিজ আপনারা, আমি একটা কথা বলতে চাই। আমি আপনাদেরকে বলেছি যে সরকার সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায় প্রতিপালন করেছে। আপিল বিভাগের রায়ের একটা কমা, দাড়ি, কমা, সেমিকলন বদলানোর ক্ষমতা আমাদের নাই। যেহেতু সেটা নাই, তারা আমরা সেইভাবেই এটা প্রতিপালন করেছি। একজন বলবেন, আপনারা তো কথা রেখেছেন, সরকার কোটা বিরোধীদের তাদের যে দাবি ছিল মেইন হলো কোটাটা বাতিল বা কোটা সংস্কার, কোটা সংস্কার সেইটা করেছেন আপনারা কথা রেখেছেন। আজকে প্রজ্ঞাপন জারি হয়েছে। এখন আমার বক্তব্য হল তারা কিন্তু এরপরও আরো বিভিন্ন দাবি উত্থাপন করছে। সেই দাবি যদি মানা না হয়, তারা বলছে তারা আবার আন্দোলনে যাবে। আপনার বক্তব্য কি? আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, মূলত এটা ছিল কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার চেয়ে। যেই সব আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিল সংস্কার চেয়ে, আমরা সংস্কার করেছি। এখন তাদেরও একটা কর্তব্য আছে যেটা জনগণ মনে করে তাদের করা উচিত, সেটা হচ্ছে তাদের এখন স্ব জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা শুরু করা উচিত। এটাই আমার তাদের কাছে আহ্বান। সেটা হচ্ছে রাষ্ট্রপতির 10% কোটা সময় দেখা অনেক নিয়ম, কন্ট্রাকচুয়াল নিয়ম, কন্ট্রাকচুয়াল নিয়ম। তো সেই ক্ষেত্রে কি হবে? সেগুলা কি আসবে কি? আমার মনে হয় আপনারা এখানে একটু পেঁচানোর চেষ্টা করছেন। তো আমি সেটা
এইখানে কিন্তু পরিষ্কারভাবে এই যে প্রজ্ঞাপনে বলা হয়েছে সকল গ্রেডে, এবং তার সাথে আমি যোগ করব যে সর্বোচ্চ আদালত কিন্তু 4টা ক্যাটেগরি করে দিয়েছে পরিষ্কারভাবে। এর বাইরে সরকার যেতে পারবে না, কারণ এটা আপিল বিভাগের রায়, এবং এর বাইরে যাওয়ার আমাদের কোনো অভিপ্রায়ও নাই। একটা বিষয় যে ভবিষ্যতে যেহেতু প্রশ্ন এসেছিল, সেটি হলো ভবিষ্যতে এই রায়টি এমন ভাবে রয়েছে যে সরকার চাইলে এটি পরিমার্জন করতে পারবে, সেই সুযোগ রয়ে গেছে। এই যদি ব্যাখ্যা করে বলেন। মাননীয় মন্ত্রী শুনতে চাই, ইতিমধ্যে কিছু নিয়োগের বিজ্ঞপ্তি আছে যেগুলো আবেদন করার শেষ সময় 31 জুলাই, আজকে 23 জুলাই প্রজ্ঞাপন জারি করলেন। এই সমস্ত আবেদনকারী কি এই প্রকার সুবিধা সেইভাবে পাবে নাকি আগের মতো করে যাবে? এই যে 1 মিনিট, হ্যাঁ আমি আপনাকে বলি, এই প্রজ্ঞাপনে পরিষ্কার বলা আছে এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে। আমার মনে হয় জনপ্রশাসন মাননীয় মন্ত্রী আছেন এখানে, এই শেষ লাইনটা গুরুত্ব দিয়ে দেখেন, এবং তার মানে হচ্ছে এই যে 31 তারিখে হবে সেটাও ওনাদের বিবেচনা করতে হবে এইটার আলোকে। আচ্ছা 1 মিনিট, ওনারটা জবাব দিয়ে দেন। ব্যাপারটা হচ্ছে যে দেখেন, আমি সেদিন কিন্তু বলেছিলাম আমার প্রতিক্রিয়া জানানোর সময় যে সর্বোচ্চ আদালত অত্যন্ত বিচক্ষণ একটা রায় দিয়েছে, সুদূর প্রসারী। তার কারণ হচ্ছে সর্বোচ্চ আদালত যদি এখানে শেষ করে দিতেন বলে, তাহলে ভবিষ্যতের প্রেক্ষিত কিন্তু তার যদি বদলাতে হতো, আবার রিভিউ করতে হতো। তার কারণ হচ্ছে এটা সর্বোচ্চ আদালত, এবং রিভিউয়ের টাইমও ততদিন চলে যেত। সেই জন্য সর্বোচ্চ আদালত বলেছেন, এবং এইটা ফিউচারের কথাই ওনারা বলেছেন। তো সেই ফিউচারে যদি প্রয়োজন হয় তখন দেখা যাবে। জি বলেন। আইন পাশের কথা বলেছিল, কোনোদিন কখনো কোনো আইন ছিল না। এটা সব সময় ইট ইজ এ পলিসি ম্যাটার অফ দ্য গভর্নমেন্ট, এবং এটা পরিপত্র এবং প্রজ্ঞাপন দ্বারাই বলা হইতো। মুক্তিযোদ্ধার কোটা যে বিষয়টা এখানে আছে, এখানে বলা হয়েছে শুধু সন্তানদের বিষয়। তবে মুক্তিযোদ্ধাদের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে তাদের কোনো সন্তান চাকরির বয়স নেই। তো এইটা কি আসলে তাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে? আমি আপনাদেরকে বলেছি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হচ্ছে সর্বোচ্চ আদালত। তারা যেই রায় দিয়েছেন তার দাড়ি কমা সেমিকোলন আমি বদলাতে পারবো। শিক্ষা প্রতিষ্ঠান কি সচেতন খোলার সম্ভাবনা আছে, যেহেতু আপনি বলেছেন তাদেরকে স্থানে ফিরে যেতে আমরা যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ, 1 মিনিট, আমরা যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় সেটার ব্যাপারে সচেষ্ট, এবং সেই জন্যই আপনারা আশা করতে পারেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। জি বলেন, আপনি বলেন। আমি এটা জানি না। শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন যে এরকম কেউ দেয় নাই। বলেন ওনাকে দেন। হ্যাঁ বলেন। দাবি সম্পর্কে কিছু ভুল তথ্য চলে আসছে, সেটা সম্পর্কে আমরা অবগত হচ্ছি। আমরা এরকম একটা তথ্য জানতে পেরেছি যে এই আন্দোলনে যারা কিনা মিসপ্রিন্ট ছিলেন, দুর্বৃত্তকারী ছিলেন, তাদেরকে পকেট ব্রাউজার ওয়াইফাই সরবরাহ করা হয়েছে বাংলাদেশে কোনো অপারেটর থেকে। তো এই বিষয়ে যেহেতু আমরা পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে পেরেছি যে কাতার দূতাবাসকে অলরেডি একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আরোগ্যীরা যারা যোদ্ধা প্রতিবেদক আছে তাদের সাথে কথা বলে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া। এই বিষয়ে আমি মাননীয় তথ্য প্রতিমন্ত্রীকে এই প্রশ্নের জবাবটা দিতে অনুরোধ করছি। আরেকটা কথা, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত আমি শুধু এইটুকু বলবো যে আপনার প্রশ্নের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেছে যে এটা শুধু কোটা বিরোধী আন্দোলনকারীদের কোটা সংস্কারের আন্দোলনে ছিল না, এটা জঙ্গিরা এবং কারা বিএনপি, জামাত
ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা তারা জঙ্গি হয়ে এই এই আন্দোলনে সংযুক্ত হয়ে দেশ নষ্ট করার চেষ্টা করছিল। ধন্যবাদ। বলেন। মমতা ব্যানার্জিও বাংলাদেশে বলেছেন যে শিক্ষার্থী মারা গেছে এবং বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে প্রতিবাদ। বিষয়টি যেটা হয়েছে, যেহেতু শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে একটি শান্তিপূর্ণ মুভমেন্টের মধ্যে সহিংসতা ঢুকানোর যে পরিকল্পনা, এটি তারা আগে থেকে করেছে। কাজে তাদের মধ্যে প্রিপারেশন ছিল যে তারা ডেটা সেন্টার জ্বালিয়ে দেবে, ইন্টারনেট থেকে দেশকে একেবারে করে ফেলবে, মানে অ্যাবসেন্ট করবে। ইন্টারনেটের অনুপস্থিতিতে আমরাও বিপদে পড়েছি। আমরা কিন্তু গ্লোবালি কমিউনিকেশন করতে পারি নাই। আমরা যখন পারি নাই তখন তাদের যে সিন্ডিকেট অফ ডিসইনফরমেশন, তারা বিদেশ থেকে, আপনারা চেনেন তারা কারা, তারা কিন্তু এই ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা করেছে। আর যেহেতু তারা জানতো যে তাদের পরিকল্পনা অংশ হিসেবে ইন্টারনেটকে বাংলাদেশে এভাবে তারা ইন্টারাপ্টেড করবে, কাজে তারা কিন্তু ব্যাকআপ রেখেছিল আগে থেকে, তারা কিন্তু এগুলো পাঠিয়েছে। তো এটারই প্রতিফলন দেখছেন গ্লোবালি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া ভুল তথ্যগুলো এই কারণে দিচ্ছে। আমি একটু আগেও ফ্রান্স 24-এ দেখলাম টোটালি ওয়ান সাইডেড একটা ভুল তথ্য তারা দিচ্ছে, যে আক্রমণগুলি হয়েছে এগুলো কোনো খবর নাই। এবং ছাত্রদের সাথে যে আমাদের সরকারের এনগেজমেন্ট, তাদের সাথে শান্তিপূর্ণভাবে যে সমাধান এবং সমাধান যে হয়ে গেছে, এইটিও কিন্তু নাই। সন্ত্রাসীদের আক্রমণ এগুলোও নাই। কাজে এই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে অপতথ্যের বিপক্ষে আপনারাও গ্লোবালি খবর পাঠান। সরকার চেষ্টা করছে ইন্টারনেটকে রেস্টোর করা, এটা পরীক্ষামূলকভাবে চেষ্টা, মানে স্বল্প মাত্রায় যেন আনা যায় সেই প্রচেষ্টা চলছে। আপনারাও এখানে গোটা পৃথিবীকে জানিয়ে দেন যে আসলে কি হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনি বলছেন যে প্রিপারেশন ছিল আগে থেকে। এখানে আমাদের রাষ্ট্রযন্ত্র আছে, গোয়েন্দা সংস্থা আছে, একটা আন্দোলন এক সপ্তাহ আগে থেকে চলছিল। এই জায়গায় কি এই পরিস্থিতিতে চলে যাবে যেখানে শতাধিক মানুষ নিহত হলো, আরেকদিকে আমাদের সমস্ত সম্পদ জ্বালিয়ে দেওয়া হলো, যেগুলো বিমর্ষণের জায়গা ছিল বড় বড় কনস্ট্রাকশনে। এই যে পরিস্থিতিতে গেল, এদিকে আমাদের দেশে যারা প্রশাসন জগতে কাজ করেছেন, গোয়েন্দা সংস্থা কাজ করেছেন, তাদের ব্যর্থতা ছিল কিনা এগুলো অ্যাসিস্ট করার ক্ষেত্রে? দেখুন, ব্যর্থতা নিরূপণে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? সরকার যা বলেছিল তাই কিন্তু হলো। সরকার বলেছিল একটু ধৈর্য ধরুন, আদালতে আছে সাবজুডিস ম্যাটার, এটা সমাধান হয়ে যাবে, আপনারা আশাহত হবেন না। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছিলেন, তাই তো হলো। তো এটা একটু ধৈর্য ধরলে তাদের যে অধৈর্য বা তাদের যে রাস্তায় প্রেজেন্সের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা ঢুকে যে কাজটা করলো, এটা আসলে আমরা কেউ এক্সপেক্ট করিনি। এটা করে আপনার বক্তব্যে আপনি বলছেন যে পরিকল্পনা তাদের আগেই ছিল, যদি আগেই জানতে পারেন তাহলে এই ধরনের ম্যাচাকার যে হলো, আপনারা সেই সময় ব্যবস্থা নিলেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা অবশ্যই ধৈর্য ধরেছি, কিন্তু ধৈর্য ধরার কারণও আছে। ধৈর্য ধরার কারণ হচ্ছে তারা কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছিল। আমরা চেয়েছি এবং এখনো চাচ্ছি যে এই কোমলমতি শিক্ষার্থীরা বাড়িতে ফিরে যাক এবং সরকার এই ষড়যন্ত্র মোকাবেলা করার মতন যথেষ্ট শক্তি আছে। জি হ্যাঁ, এটা পরবর্তীতে করতে পারবেন নাকি এখন করতে পারবেন না? এইটা এই ধরনের কোনো নির্দেশনা দেননি, যেহেতু দেননি, যারা অনগ্রসর শ্রেণী, যারা বঞ্চিত হয়েছে, তারা এটা আপনার কথার জবাবটা দিয়ে দেই। শোনেন, আমি একজন আইনজীবী। একটা রায়কে কিভাবে ইন্টারপ্রেট করতে হয় আমি কিন্তু সেটা জানি। তো রায়টা আমি একটু পড়ি, আপনারা যখন আজকে আমাকে সেটা পরে না করছেন। রায়টার প্রথম পার্টটা কি? রায়টার প্রথম পার্টে বলা হলো প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হলো। রায়টার সেকেন্ড পার্টটা কি? অত্র রায় ও আদেশ প্রদানের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের বিধি শাখার ওই 4/10/2018 তারিখের পরিপত্র বাতিল করা হলো। তারপরে ঘ, ওখানে কিন্তু লেখা আছে ক, খ, গ, ঘ, উ। ঘ তার মানে হচ্ছে when you interpret a জাজমেন্টের একটা হচ্ছে যেটা অপারেটিং প্রসিজার, এরপরে যেটা আসে। তা এখানে অত্র নির্দেশনা ও আদেশ প্রদান সত্ত্বেও সরকার প্রয়োজন ও
ও সার্বিক বিবেচনায় এই আদালত কর্তৃক নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারে। এখন কথা হচ্ছে যে আদালত এখানে কোন বিষয়টা তাদের দৃষ্টিতে নিয়েছেন। সেই বিষয়টা হচ্ছে যে কোটা ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু পলিসি ম্যাটার, এবং আদালত সেই পলিসি ম্যাটারের মধ্যে হস্তক্ষেপ করতে চাননি। 1, 2, ওই নির্দেশনার পরে যদি, আমি আগেও বলেছি যে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, এই নির্দেশনা যদি ওখানে শেষ হয়ে যেত তাহলে রিভিউ করার প্রশ্ন উঠত। কিন্তু তার আদালত অত্যন্ত বিচক্ষণতার সাথে সুদূর প্রসারী একটা কথা বলে দিয়েছেন। সেইখানে এই গভর্নমেন্ট পলিসিটা আমাদের যদি মনে হয় যে কোনো সময় যে এটা পরিবর্তন করা বা এটা বাতিল করে দেওয়া বা এটা শেষ করে এটা আরো একটু কমানো, সেটাও যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করতে পারি। এখন নয়, তার কারণ হচ্ছে যে আমার মনে হয় যে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে সেটাতে হাত দিলে আইনের শাসনের প্রতি মারাত্মক হাত দেওয়া হবে। এটা আমরা করব না। সমস্যার সমাধান হয়ে গেল কিনা, যেহেতু নারী কোটা নাই, অনেকের প্রশ্ন আসতে পারে, অনেক জায়গায় নারীরাই তো এই আন্দোলনের সময় বলেছে তারা যথেষ্ট ক্ষমতাবান হয়ে গেছে, তাদের এই কোটার দরকার নাই। তো আপিল বিভাগ যদি সেইটা কানে শুনে থাকে তা আমার তো কিছু করার নাই। কিন্তু আমার কথা হচ্ছে, হ্যাঁ, আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি যে কোটা সংস্কার আন্দোলন, যেখানে কোটার সংস্কার চাওয়া হয়েছিল, সেই আন্দোলনের মাধ্যমে যে বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেই সমস্যা তৈরি করা হয়েছিল, সেটা দূরীকরণ করা হয়েছে। আমি যার প্রশ্ন নেই তার প্রশ্ন নেব। কোন আইনে বিচার হবে? মানে আইন যেটা লঙ্ঘন করেছে সেই আইনে বিচার হবে, সেটা টু আর্লি। কি বলে, তদন্ত রিপোর্ট আসুক, তারপরে দেখা যাবে কোন আইনে বিচার হবে। ওনারটা নিয়ে নেই। আমি আমার বক্তব্যে কিন্তু অন্য দাবিগুলির কথাও বলেছি, আপনি যদি শুনে থাকেন। জি বলেন। আপনাদের কাছে কি কোনো তথ্য আছে যে এখন পর্যন্ত এই আন্দোলনে কতজন মারা গেছে? এডুকেশন মিনিস্টারের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। যদি এখানে কেউ যদি যারা মারা গেছেন তাদের মধ্যে আসলে ছাত্র সংখ্যা কত? আপনি স্যার একটু আগে বলেছেন যে আপনারা আহত ছাত্র যারা আছে তাদের আপনারা চিকিৎসার ব্যবস্থা দিবেন, সেক্ষেত্রে যারা মারা গিয়েছে তাদের জন্য আপনারা। আমি একটা কথা বলি, ওইখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলে দিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশের প্রতি তার ভাষণ দেন, সেখানে যারা তখন মৃত্যুবরণ করেছিল সেই হতাহতের ব্যাপারে তিনি বলেছেন যে তিনি ব্যবস্থা নেবেন। আমরা সেই কথাই আছি। তুমি বলো। শিক্ষার্থীদের বিষয়ে একটু বলতে চাচ্ছি যে এখানে শিক্ষার্থী সংখ্যা কত, সেটা শিক্ষার্থীদেরকে যেহেতু ঢাল হিসেবে ব্যবহার করে এই তথাকথিত আন্দোলনেই বলবো, কারণ মূলত আসলে মূল উদ্দেশ্যটা কিন্তু আমরা পরে দেখতে পেয়েছি। তো সেই আন্দোলনের কতটুকু অংশ আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এবং দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিলেন আর শিক্ষার্থীদের পেছনে কারা ছিল সেটা আগে নিরূপণ করতে হবে। আর শিক্ষার্থী সংখ্যাটাকে সেটা ধার্য করার জন্য আমাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলার পরে এবং তার আগেই আমরা একটা অ্যাসেসমেন্ট করছি। তবে আমরা যেটা এখন দেখছি যে কিছুটা আছে তথ্য, কিছুটা আছে অপতথ্য, কিছুটা আপনার গুজব। এই যে তথ্যের যেই বিভ্রাট, সেটাকে ব্যবহার করেই জনমনে সার্বক্ষণিক এক ধরনের একটা আবেগ, উত্তেজনা বা সেটাকে ব্যবহার করে নাশকতামূলক কাজগুলোর ক্ষেত্রে যে জাস্টিফিকেশন সেটা আমরা বলছি, সেটা কিন্তু করা হচ্ছিল। সুতরাং এই পরিস্থিতি বর্তমানে সেটা পরিবর্তন হওয়ার পরেই আমাদের পক্ষে সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হবে আসলে কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন। সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন। কিন্তু এক মিনিট, কিন্তু আমি একটা কথা বলি, 1 মিনিট না, একটু রাখেন।
আপনার প্রশ্নের মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন, আমি আরেকটা শুধু আই উইল অ্যাড টু হোয়াট হি হ্যাজ সেড, সেটা হচ্ছে দেখেন আপনাদের সকলেরই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত এবং সেটা বিচার বিভাগীয় তদন্ত, সেটা শেষ না হওয়া পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো না। জি, জি, আমরা তো যেটা এখন পর্যন্ত আমরা নির্দেশনা পাইনি আগামীকালে ছুটি থাকবে কিনা, তো আশা করি যে আমরা আজকে বিকাল নাগাদ আমরা যদি নির্দেশনা পেলেই আমরা জানিয়ে দিতে পারবো আপনাদেরকে। এখন তো প্রধানমন্ত্রীর অবনতির দিকে, নতুন করে পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা বা কোনো আশঙ্কা আছে কিনা আপনাদের? আমরা সমস্যা যেহেতু সমাধান করে দিয়েছি সেহেতু এইটুকু বলতে পারি যে আমাদের বিশ্বাস যে নতুন করে কোনো আরো সমস্যা তৈরি করা হবে না এবং এটার এই পরিস্থিতির অবনতি হবে না। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। উপস্থিত আছেন, বিষয়ে আপনাদের কোন সুপারিশ থাকবে কি? কারফিউ প্রত্যাহার আমি তো আগেও বলেছি, জনজীবনে যখন স্বস্তি আসবে আমরা অবশ্যই কারফিউ প্রত্যাহার করব এবং আপনার এর সঙ্গে আমি একটু অ্যাডও করে দেই যে জনজীবনে স্বস্তি ফিরে আসছে এবং তার ফলশ্রুতিতে আপনারা যেটা দেখছেন যে প্রথমে 2 ঘন্টা বিরতি দেওয়া হতো, এখন 4 ঘন্টা বিরতি দেওয়া হচ্ছে। তো সেই জন্য আপনারাই দেখছেন যে আস্তে আস্তে যতই জনমনে স্বস্তি ফিরে আসছে ততই আমরা কারফিউয়ের মেয়াদ কমিয়ে আনছি। ধন্যবাদ। আমি একটা জিনিস একটু স্পষ্ট করে বলি, ছাত্রদের শিক্ষার্থীদের যে মুভমেন্ট, শান্তিপূর্ণ মুভমেন্টের ভিতরে আক্রমণকারী সন্ত্রাসীরা ঢুকেছে, এটা আপনারা দেখেছেন। জঙ্গি জামাত শিবির ঢুকে তারা আক্রমণ শুরু করেছে। সরকার এবং সরকারের প্রতিষ্ঠানগুলো ছিল আক্রান্ত। বিএনপি এবং জামাত এবং শিবির এবং সন্ত্রাসীরা ঢুকে আক্রমণ করেছে। সরকারের প্রতিষ্ঠানগুলো আক্রান্ত ছিল, বিটিভি আক্রান্ত ছিল, সেতু ভবন আক্রান্ত ছিল, ডেটা সেন্টার আক্রান্ত ছিল, টোল প্লাজা আক্রান্ত ছিল। যখন আপনি আক্রান্ত হবেন, আমি বিটিভি থেকে ফোন পাচ্ছি, তারা কাঁদছে, তারা জীবন বিপন্ন, স্যার বাঁচান, আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছে, পুলিশকে আক্রমণ করেছে। আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয়। তো যখন আমরা ফাইট ব্যাক করেছি তখন আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে। সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে, সে যেই হোক, বিচারের করে সাজার আওতায় আনা হবে। এটি আমাদের সুস্পষ্ট বক্তব্য।